এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ঘটনাটির সময় 1992 সাল বা এর আশেপাশের একটি সময়, অনেক আগের ঘটনা। আর এই ঘটনাটি মূলত যার সঙ্গে ঘটে তার নাম হচ্ছে সাহেব আলী। ওনার বাড়ি খানখানাপুরের কোনো একটা জায়গায়, এক্সাক্ট গ্রামের লোকেশনটা আমি ঠিক বলতে পারছি না। ঘটনাটি মূলত মাছ ধরা কেন্দ্র করে শুরু হয়। সাহেব আলী পেশায় একজন কৃষক ছিলেন। উনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু থাকে না অনেক মানুষ রাতের বেলা মাছ ধরে, তো উনি মাছ ধরতেন। সারা রাত ধরে মাছ ধরতেন না, মোটামুটি 2-2:30 পর্যন্ত মাছ ধরে আবার ফেরত আসতেন, আবার ঘুমিয়ে পড়তেন। ওই মাছগুলো আবার রেখে দিতেন পানির মধ্যে, সকালবেলা সেগুলো মাছ বিক্রি করে দিতেন। যদি কখনো মাছ পেতেন তো ভালো, না পেলে কিছু করার নাই। প্রত্যেক দিনই যে মাছ পাবে বিষয়টা তো এমন নয়। মূলত বর্ষাকালে উনি মাছ ধরার চেষ্টা একটু বেশি করতেন, আর শীতকালে ওনার কৃষিকাজের প্রেশারটা বেশি থাকতো, কারণ শীতকালে যেহেতু পানি শুকিয়ে যেত বিভিন্ন জায়গায়, আর তখন ওই ধান, তারপরে আপনার সরিষা, এইগুলোর চাষাবাদের জন্য ওনার ডাক পড়তো, কারণ উনি মোটামুটি দিনমজুরের মতোই ছিলেন। তো এই কারণে বর্ষাকালটা উনি মাছ ধরার জন্য বেশি প্রিফার করতেন। এক রাতে উনি প্রতিদিনের মতো মাছ ধরতে বেরিয়ে পড়েন। উনি যখন মাছ ধরতে যেতেন তখন যে কাজটি করতেন, ওনার হাতে একটি টর্চ লাইট থাকতো, আর ওনার হাতে, আমাদের রাজবাড়িতে এটাকে আমরা টেটা বলি, আমি জানি না অন্য জেলাগুলোতে এটাকে টেটা বলে না অন্য কিছু বলে, তো এক এক জায়গায় এক এক রকমের নাম থাকে আর কি। আর টেটা নিশ্চয় আপনারা চিনে থাকবেন, যে বাঁশ বা কোনো লাঠির আগায় বেঁধে রাখা অনেকগুলো চোখা চোখা সুচালো মানে ফলার সমন্বয়ে এই টেটা তৈরি করা হয়, এবং এটি মাছ দেখে ওই মাছের গায়ে আঘাত করা হয়। তো এটা দিয়ে উনি মূলত মাছ ধরতেন। তাছাড়া উনি বাইম মাছ ধরার চেষ্টা করতেন। বাইম মাছ, আবার কুচিয়া যেটাকে বলে, বাইম মাছের মতোই কুচিয়া বলে, এটা অনেকেই দেখেছেন নিশ্চয়ই কুচিয়া, তো সেটা উনি ধরতেন। তো যে রাতে উনি বাসার থেকে বের হয়েছেন, সে রাতে উনি মাছ ধরার জন্য বের হয়েও টর্চ লাইট জ্বালিয়ে আসলে উনি তেমন কোনো মাছ পাচ্ছিলেন না। তখন উনি চিন্তা করলেন যে একটা কাজ করি, বিভিন্ন গর্তের মধ্যে বাইম মাছ ধরার বা কুচিয়া ধরার চেষ্টা করি। প্রিয় লিসেনার্স, ওই বাইম মাছ বা কুচিয়া এগুলো কিন্তু দেখা যাচ্ছে গর্তের মধ্যে তারা ম্যাক্সিমাম থাকে আর কি। ওই গর্তের মধ্যে বিভিন্ন ধরনের খাবার যদি ঢুকিয়ে দেওয়া হয়, ওটা যদি তারা খপ করে একবার গিলে ফেলে, তাহলে কিন্তু আর নিস্তার নেই। ওই কুচিয়া বা বাইমকে আপনি বের করে আনতে পারবেন। যদিও বের করার প্রক্রিয়াটা আমি নিজে সরাসরি দেখি নাই, মানে সরাসরি যেভাবে করে সেটা দেখি নাই, তবে আমি মোটামুটি পরবর্তীতে বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি, আবার ইউটিউবেও এটা দেখা যায় আর কি। তো যাই হোক, উনি চিন্তা করলেন যে মাছ ধোবালো ভাত পাচ্ছি না, তাহলে এক কাজ করি, দেখি বাইম বা কুচিয়া ধরার চেষ্টা করি। তখন উনি ওই জলাশয়ের আশেপাশে বিভিন্ন গর্তগুলো খোঁজ করার চেষ্টা করছিলেন। উনি বিভিন্ন গর্ত খুঁজছিলেন। তো খুঁজতে খুঁজতে উনি বেশ কিছু গর্ত পান। সেই গর্তের মধ্যে যে প্রক্রিয়ার মাধ্যমে বাইম বা কুচিয়া ধরতে হয় সেটাগুলো করার চেষ্টা করেন। ওটার মধ্যে সব গর্তের মধ্যে তো আর বাইম বা কুচিয়া থাকে না, তো আবার ফেরত আসছিলেন। তো এইভাবে চলছিল। এর মধ্যে তিনি একটি বেশ মোটামুটি মাঝারি আকারের হোল বা মানে তার পরিধিটা আছে এরকম একটা গর্ত দেখতে পান। সেই গর্তের মধ্যে পানিও দেখতে, যেহেতু বর্ষাকাল পানি থাকবে এটি স্বাভাবিক। তো উনি চিন্তা করেন যে এই গর্তের মধ্যে একটু ওই বড়শির সাথে কেঁচো গেথে ভেতরে মানে ফেলি, দেখি কি হয়। তো উনি একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো ওই গর্তের মধ্যে যে পানি রয়েছে, মনে হচ্ছে ওই সমুদ্রের স্রোত বা নদীর যেই ঢেউ যেগুলো পারে এসে আছড়ে পড়ে, মনে হচ্ছে ওই গর্তের মধ্যে যে পানিগুলো রয়েছে ওই পানি আন্দোলিত হচ্ছে এবং ওই পানিটা মাঝে মাঝে বাহিরে এসে আছড়ে পড়ছে। তাই এটা দেখে উনি আরো বেশি নিশ্চিত হন যে এখানে নিশ্চয়ই কোনো মাছ রয়েছে।
সেটা বাইম হোক, কুচিয়া হোক বা অন্য যে কোনো মাছই হোক, মাছ অবশ্যই আছে। তো উনি এটা দেখে খুব খুশি হন এবং উনি ওনার নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে ওই গর্তের মধ্যে উনি ওই বড়শি ছুঁড়ে মারেন। তো ছুঁড়ে মারার পরে উনি খুবই একটা বিষয় দেখে অবাক হন। যখন উনি ছুঁড়ে মেরেছেন ওই পানির মধ্যে, ওটা যখন পানির মধ্যে ডুবে গিয়েছে ওই কেঁচো লাগানো আর কি বড়শিটা, এর 2 থেকে 3 সেকেন্ড পরেই ওই ভেতর থেকে মনে হলো কেউ সজোরে ওই বড়শিটা বাহিরে নিক্ষেপ করেছে। উনি চিন্তা করেন কি ব্যাপার, এরকম তো কখনো হয় না, বড়শি কেন এইভাবে বাইরে বের হয়ে আসলো? মাছ যদি খায় খাবে, না হলে ওরকমই থাকবে, কিন্তু বড়শি মনে হচ্ছে ভেতর থেকে কেউ ছুঁড়ে বাইরে ফেলে দিয়েছে। তো উনি চিন্তা করলেন যে নিশ্চয়ই ভেতরে আসলে কোনো মাছ আছে, যদিও এ ধরনের ঘটনা ঘটে না, কিন্তু অবশ্যই ভেতরে কিছু আছে। তো আবার ওই বড়শিটা ভেতরে ছুঁড়ে মারেন, তো আবার পানির নিচে তলিয়ে যায় সেটা ওই গর্তের মধ্যে। আবার কয়েক সেকেন্ড পরে ওই বড়শিটা আবারও কেউ বাইরে ছুঁড়ে মারে। উনি এবারও অবাক হন। এরকম 3 থেকে 4 বার এই ঘটনা ঘটে। 5 বার বা 6 বারের বার বড়শি আর মানে ওই গর্ত থেকে বাহিরে আসে না। উনিও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তো হঠাৎ করে ওই বড়শিতে তিনি টান অনুভব করেন, মনে হচ্ছে ভেতর থেকে কেউ ওই বড়শি ধরে টান দিয়েছে। মানে ওই বাইম বা কুচিয়া যদি সেটা গিলে ফেলে তাহলে যে ধরনের টান অনুভূত হয়, কিন্তু ওনার কাছে মনে হচ্ছে যে স্বাভাবিকভাবে উনি যেভাবে বাইম বা কুচিয়া মাঝে মাঝে মানে ধরেন, এবার গর্তের মধ্যে থেকে ওই টানের যেই জোর, এটা অনেক বেশি মনে হচ্ছে ওনার কাছে। তো উনি অনেকক্ষণ ধরে টানাটানি করেন, তো কিন্তু উনি কোনো সুরাহা করতে পারেন না, মানে কোনোভাবেই উনি গর্তের ভিতর থেকে ওই বাইম বা কুচিয়াকে বের করে আনতে সক্ষম হন না। তখন উনি একটি পদ্ধতি অবলম্বন করেন। উনি জানতেন যে যদি এগুলো একবার গিলে ফেলে তাহলে কিন্তু সেগুলো সে নিজে তো আর মুখ থেকে সেটা বের করে ফেলতে পারবে না, সুতরাং সে কোথাও পালাতেও পারবে না। এই জন্য উনি যে কাজটি করেন যে সকালবেলা আবার আসার একটা পরিকল্পনা করেন, যে সকালে এসে এটাকে আমি ধরবো। তার আগে চিন্তা করেন যে এই সুতাটা, মানে বড়শির যে বাইরের অংশের সুতাটা, এই সুতাটা তো কোনো কিছুর সাথে বেঁধে রেখে যেতে হবে। উনি বড় একটা লাঠির সাথে ওই সুতাটা বাঁধেন, বাঁধার পরে গর্তের মুখের উপর আড়াআড়িভাবে রেখে দেন। কারণ হচ্ছে যে ওই যদি ভেতর থেকে টান দেয়ও আড়াআড়িভাবে গর্তের মুখে ওই লাঠিটা আটকে যাবে, কিন্তু কোনোভাবেই ওই লাঠি নিয়ে তোর ভেতরে টেনে নিয়ে যেতে পারবে না ওই মাছ যেটা আছে, বা বাইম মাছ বা কুচিয়া যেটাই আছে। তো উনি ওইভাবে রেখে চলে যান এবং সকাল সকাল উনি চিন্তা করেন যে সাথে ওনার ছেলে বা সাথে আরো পরিচিত কাউকে নিয়ে আসবেন। তো সকালবেলা সত্যি উনি আসেন, আসার পরে দেখেন ওই লাঠির জায়গায় পড়ে আছে, কিন্তু ওই সুতো ছেঁড়া, মানে সুতো ছিঁড়ে ওই ভেতরে থাকা ওই জিনিসটি সে চলে গেছে। তো সবাই বিষয়টা খুবই স্বাভাবিকভাবে নিয়েছে। এই কারণ স্বাভাবিকভাবে নিয়েছে যে হয়তোবা খুব জোরাজুরি করার পরে ওই সুতোটা ছিঁড়ে গেছে, এটা হতেই পারে। কিন্তু এইখানে একটি লক্ষণ সবাই দেখে, সেটা হচ্ছে যদি ভেতরে থাকা ওই মাছটি খুব বেশি জোরাজুরি করে সুতোটা ছিঁড়ে ফেলে, বা ওই সুতো ওই নাইলনের ওই সুতাটা ছেঁড়ার জন্য যে ধরনের জোর প্রয়োজন হবে, তখন দেখা যাবে ওই লাঠিটা কিন্তু ওই গর্তের মুখে চাপ দেবে, যার ফলে গর্তের মুখে লাঠির আন্দোলন হওয়ার কোন একটা চিহ্ন থেকে যাবে। কিন্তু এরকম কিছুই নেই। তার মানে মনে হচ্ছে যে কেউ খুব স্বাভাবিকভাবেই এটা ছিঁড়ে ফেলেছে। বিষয়টা খুবই মানে চিন্তার, কিন্তু বিষয়টা স্বাভাবিক, যেটা হতেই পারে। তো এই চিন্তা করে বিষয়টা নিয়ে আর কেউ মাথা ঘামাই নাই, সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। তো ওই দিন থেকেই এই মানে শাহেদ সাহেবের তার হাতে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছে, ডান হাতে। তো পরের দিন মানে ওই রাত্রে আর উনি কোনো কাজে যেতে পারেননি। পরের দিন উনি ঘুম থেকে উঠে দেখে ওনার হাতে এক ধরনের ফোড়ার মতো কিছু হয়েছে, এবং মানে মনে হচ্ছে খুব দ্রুত গতিতে সেটা বেড়ে যাচ্ছে। মাত্র 2-3 দিনের মধ্যে ওনার প্রায় কোনোই পর্যন্ত এই
হাতের এই সমস্যাটা প্রায় কোনোই পর্যন্ত চলে আসে। তো উনি বিষয়টা শুরুতে স্বাভাবিকভাবে নিয়েছিলেন, গ্রামের কিছু টোটকা চিকিৎসা উনি করেছিলেন, তারপরে চুন লাগিয়েছিলেন, কিন্তু এটাতে কোনো সমস্যার সমাধান হয়নি। পরে উনি ডাক্তারের কাছে যান। তখন ডাক্তার পরামর্শ দেন যে আপনার হাত কেটে ফেলতে হবে, কারণ আপনার হাতের অবস্থা খুবই খারাপ। আপনার হাতে বিষাক্ত কিছু লেগেছিল, যার কারণে আপনার হাতের এই অবস্থা হয়েছে। তখন উনি বলেন যে বিষাক্ত কিছু কিভাবে লাগলো? তখন সবাই বলে যে হয়তোবা তুমি রাতের বেলা মাছ ধরো বা এই যে খেতে কাজ করো, ন্যাচারালি ঘাস বা কোনো কিছুর সাথে বিষাক্ত কিছু থাকতেই পারে, কোনো বিষ থাকতে পারে, এগুলো লেগে যেতে পারে। এখন উনি তো গরিব মানুষ, ওনার ডান হাত যদি কেটে ফেলতে হয় তাহলে উনি তো আর কোনো কিছু ওইভাবে করে খেতে পারবেন না, কারণ উনি তো একজন কৃষক মানুষ, দিনমজুর। কিন্তু জীবন তো বাঁচাতে হবে, কারণ যদি কোনো এর উপরে উঠে যায় তাহলে কিন্তু সমস্ত শরীরে এটা আঘাত করতে পারে, তাহলে সমস্যা হয়ে যাবে আরো বেশি। তো যাই হোক, কি আর করা, ওনার কোনোই থেকে হাত কেটে বাদ দিয়ে দেয়া হয়। এরপরে উনি দীর্ঘদিন কোনো ভালো কাজ করতে পারেননি, কারণ কোন থেকে ওনার কোন থেকে যখন হাত বাদ দেওয়া হয় তখন তো উনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তখন গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে নিয়ে উনি চলেছিলেন, প্রায় 5 মাস পর্যন্ত উনি এরকম কষ্ট করে চলেছিলেন। তারপর আস্তে আস্তে তিনি স্বাভাবিক হন, এবং স্বাভাবিক হওয়ার পর উনি চিন্তা করেন যে এখন উনি কি করে খাবেন। উনি তো হাত দিয়ে ওইভাবে ভারী কোনো কাজ করতে পারছেন না, কারণ হাতই নেই, এক হাত। উনি চিন্তা করেন যাক, যেভাবেই হোক আগে যে কাজ করতেন তিনি সেভাবে সেই কাজটি করবেন, কারণ এই ঘটনার মধ্যে যে প্যারানর্মাল কোনো বিষয় রয়েছে সেটি কিন্তু কেউ ঘুণাক্ষরেও আঁচ করতে পারেনি। তো উনি ওই বাম হাত দিয়ে প্র্যাকটিস করেন, টেটা চালানোর প্র্যাকটিস করেন, বাম হাত দিয়ে অন্যান্য কাজ করার প্র্যাকটিস করেন, কাঁচি চালানো, কোদাল চালানো। আস্তে আস্তে আল্লাহ তাকে ওই বিষয়ের জন্য উপযুক্ত করে তোলেন। তো যাই হোক, উনি স্বাভাবিকভাবেই আবার জীবন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সংগ্রামরত ছিলেন। এর মধ্যে ঘটে যায় আরো একটি ঘটনা, সেটি হচ্ছে যে ওনার বাসার পাশে, ওনার ঘরের পাশেই একটা ডোবার মতো ছিল। এক রাতে উনি ডোবার মধ্যে খল 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 আওয়াজ শুনতে পান, মনে হচ্ছে ওই ডোবার মধ্যে কেউ সাঁতার কাটছে। সেই সময়টা আবার শীতকাল চলে আসে আর কি, এখন যে ঘটনাটি বলছি। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, ডোবার মধ্যে, ডোবায় যে পরিমাণ মাছ আছে তাতে তো এত জোরে শব্দ হওয়ার কথা না, সেখানে বড় জোর পুঁটি মাছ, কিছু কই মাছ, টাকি মাছ, এইগুলো পাওয়া যেতে পারে, কিন্তু এত জোরে আওয়াজ কেন হচ্ছে? এত রাতে তো কারো কোনো গরু ছাগল কি ডোবার মধ্যে পড়ে গেছে কিনা। তো এই জিনিসটা উনি চিন্তা করেন যে যাই গিয়ে দেখি। তো উনি কিন্তু আসলে মাছ ধরার নিয়ে এতে বাহিরে বের হন নাই, উনি জাস্ট কৌতূহল হয়ে, যে উনি কৌতূহলের কারণে বাহিরে গিয়েছিলেন যে কি ব্যাপার, এত জোরে শব্দ হচ্ছে কেন। উনি আর ওই ঘুমের শীতকাল ছিল, বাচ্চা কাচ্চারা ঘুমিয়েছিল কাঁথার নিচে, তার ওয়াইফও ঘুমিয়েছিল, ওই কাউকে আর ডাকেননি যে উনি বাহিরে বের হচ্ছেন। তো উনি বাহিরে বের হন, চাঁদের আলো ছিল, টর্চ লাইট নিয়ে বের হননি যদিও, তো যেহেতু ঘরের একদম পাশে। তো উনি বাহিরে বের হওয়ার পরে চাঁদের আলোতে উনি যতটুকু বুঝতে পারছিলেন সেটি হচ্ছে যে কেউ, একজন মানুষের মতো কিছু একটা ওই পুকুরের ভেতরে সাঁতার কাটছে, কিন্তু উনি আসলে এটাকে মানুষ না মাছ এটি বুঝতে পারছিলেন না। তো উনি যেহেতু নিশ্চিত ছিলেন না, তো উনি চিন্তা করেছেন যে অনেক সময় হয় যে বড় বড় গুই সাপ, এখন তো এত বড় গুই সাপ সচরাচর খুব একটা বেশি দেখা যায় না, আগে অনেক দেখা যেত। অনেক সময় গুই সাপ গুলো কি করে ওই পুকুরে নেমে আসে, যখন পাট পচানোর সময় হয় পানিতে, তখন গুই সাপ গুলো বেশি দেখা যায়, শীতকালে খুব একটা বেশি দেখা যায় না। কিন্তু উনি চিন্তা করেছেন বড় কোনো গুই সাপ হয়তোবা এই পুকুরের মধ্যে নেমেছে মাছ খাওয়ার জন্য, এটা হয়তোবা গুই সাপই হবে। তো উনি আর কিছু তেমন কোনো ভাবনা চিন্তা করেননি, উনি আবার ঘরে চলে যান। উনি ঘরে চলে যাওয়ার পরে আর কোনো শব্দ টব্দ পাওয়া যায় না, আর এই ঘটনা উনি কাউকে বলেনও নাই। বিষয়টা খুবই গুরুত্বহীন ভাবে উনি নিয়েছেন, আর বিষয়টা একদম স্বাভাবিকই বলা চলে।
পরের রাত্রে আবার গভীর রাত্রে প্রায় 2-2:30 বাজে আবার সেই ওই ডোবার মধ্যে খলখল শব্দ হচ্ছে। তো উনি এবার কি করেছেন, টর্চ লাইট নিয়ে বের হয়েছেন, যে আসলে গতকালকে তো এক্স্যাক্টলি দেখি নাই যে এটা কি। তো উনি টর্চ লাইট নিয়ে বের হয়েছেন। তো টর্চ লাইট নিয়ে বের হয়েছেন, শুধু তাই না, উনি হাতে ট্যাটা নিয়েও বের হয়েছেন। উনি যখন বাড়ির পেছনে গিয়েছেন তখন টর্চ লাইট মারেন। টর্চ লাইট মারার পরে উনি খুবই অবাক হন, কারণ হচ্ছে ওনার কাছে মনে হয় যে এটি আসলে কোনো গুইসাপ বা এই টাইপের কিছু না, মনে হচ্ছে মানুষের আকৃতির কিছু একটা। তার 2 হাত আছে, 2 পা আছে, হাত পা গুলো অনেকটা হাঁসের মানে পায়ের মতো, যতটুকু টর্চ লাইট মেরে উনি যতটুকু দেখেছেন ওরকম মনে হচ্ছিল। মাথায় চুলও আছে কিছু, মনে হচ্ছে এটা একটা মানুষের মতো। তো উনি মানে খুবই অবাক হন এবং ভয়ও পান বটে, যদি উনি সাহসী মানুষ ছিলেন, ভয়ও পেয়েছিলেন। যেহেতু উনি টর্চ লাইট মেরে ওটা দেখছিলেন, তো হঠাৎ করে দেখেন যে ওই জিনিসটা সাঁতার কাটা বন্ধ করে আস্তে আস্তে পুকুরের কিনারে চলে যাচ্ছে। তখন উনি আবার কি করেছেন, আসলে নিজের মনের অজান্তেই হোক বা স্বভাবের কারণেই হোক, যে মাছ দেখলে মাছ মনে করে ট্যাটা নিক্ষেপ করা। তো উনি আসলে এটা কি মানুষ নাকি ওইভাবে তো 100% নিশ্চিত হতে পারছিলেন না। মানে এরকম তো হওয়ার কথা না, কারণ শীতের রাত্রে কে এভাবে মানুষ সাঁতার কাটতে আসবে। ওনার কাছে মনে হচ্ছিল যে হয়তোবা ডিফারেন্ট কোয়ালিটির কোনো মাছ বা এরকম কিছু, হয়তোবা ওই রকম ওনার কাছে মনে হয়েছিল। এটা আসলে নিশ্চিতভাবে বলা যায় না। তো উনি কি করেছিলেন, উনি ট্যাটা ছুঁড়ে মেরেছিলেন। ট্যাটাটা যদিও লাগেনি, ট্যাটাটা ওই মানুষরূপী বা মানুষের দেহরূপী ওই রকম কোন একটা জিনিসের কাছাকাছি গিয়ে পড়লো, লাগেনি। তো ওই জিনিসটা খুব স্বাভাবিকভাবে কি করে ওই পুকুর থেকে উঠে হাঁটতে হাঁটতে অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। উনি কিন্তু এই জিনিসটা দেখে ভয় পান এবং পরের দিন উনি বাসার সকলকে বিষয়টি বলেছিলেন যে আমি এই জিনিস দেখেছি। তো এটা কিন্তু মোটামুটি প্রত্যেকে বলেছে, অনেক সময় রাতের বেলা ডোবার মধ্যে জিন আসে, এই আসে সেই আসে, তোমার কিন্তু এরকম ট্যাটা ছুঁড়ে মারা উচিত হয় নাই। তো উনি বলেছেন যে আমি তো আসলে ওইভাবে চিন্তা করি নেই। তো যাই হোক, বিষয়টা এই পর্যন্তই শেষ। এখন ওনার তো যেহেতু হাত নাই, ওনাকে একটু খুব কষ্ট করে চলতে হচ্ছে। তো রাতের বেলা মাছ ধরার যেই অভ্যাস, শীতকালেও কিন্তু মাছ ধরা যায়। বিশেষ করে শীতকালে কিন্তু এই গর্তগুলোতে আরো বেশি মাছ পাওয়া যায়, মানে বাইম মাছ বলেন বা কুচিয়া বলেন, আমি এরকমটাই শুনেছি। তো যাই হোক, তো উনি কি করেন যে উনি ওই পরের রাত্রে উনি ওই মাছ ধরার জন্য উনি বাইরে বের হন। তো উনি যখন বাইরে বের হয়েছেন, মোটামুটি ওই একটা ডোবার বা জলাশয়ের কাছাকাছি উনি যখন যাচ্ছিলেন, হঠাৎ করে পেছন থেকে ওই আব্বা বলে ডাক দেয় পেছন থেকে কেউ। তো উনি পেছন দিকে তাকিয়ে দেখেন এবং টর্চ লাইট মেরে দেখেন ওনার বড় ছেলে, তার বয়স 12 কি 13 বছর এরকম হবে। তখন বলে, আরে তুই এখানে কেন, ঠান্ডার মধ্যে বাইরে বের হয়ে আসছিস? তখন তার ছেলে কোনো উত্তর দেয় না, সে কি করে ঘুরে দৌড় দেয়। তো উনি চিন্তা করে কি ব্যাপার, আমার ছেলে ঘুরে দৌড় দিল কেন, দেখি তো একটু এগিয়ে যাই, আর এত রাত্রে বাইরে বের হয়ে আসছে কেন, একটু বকাঝকা করে আসি। তো উনি আবার বাড়িতে কাছেই ছিল, বাড়ি থেকে খুব বেশি দূরে আসেনি। তো উনি আবার বাড়িতে ফিরে যান। বাড়িতে ফিরে গিয়ে দেখে ওনার ছেলে মানে কাঁথার নিচে গভীর ঘুমে বিভোর। ওনার 3 সন্তান একসাথে ঘুমিয়ে আছে তার মায়ের পাশে, সবাই গভীর ঘুমে বিভোর। তো তিনি তার ছেলেকে যখন ডাক দিচ্ছেন, তার ছেলে ওঠেই না। তো দেখে যে আসলেই সত্যি সে খুবই গভীর ঘুমে আছে। তাহলে একটু আগে উনি কাকে দেখলেন, আজব ব্যাপার। তো উনি যাই হোক, উনি এই বিষয়টা নিয়ে আর কোনো চিন্তা ভাবনা না করে উনি আবার মাছ ধরতে বেরিয়ে পড়েন। সে স্বাভাবিকভাবে তিনি মাছ ধরতে যান। ওই রাত্রে কিছু মাছ পানও। পরের দিন মানে উনি তো অনেক সকাল সকাল বের হয়ে গেছেন, হঠাৎ করে ওই মাঠে যেখানে কাজ করতেছিলেন ওখানে খবর আসে যে সাহেব তোর ছেলেকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না নাকি। তো উনি শুনে বলে যে আরে কি বলে, আমি তো রাত্রে তাকে দেখে আসি, যদিও সকালবেলা তাড়াতাড়ি বের হয়ে আসছে, আমি খেয়াল করিনি।
ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে চারদিকে খোঁজাখুঁজি করার চেষ্টা করতে থাকে। খোঁজাখুঁজি করা হয়, কিন্তু এই বেলা 12টা-1টার দিকে ওই যে শাহেদের বাড়ির পেছনে যে একটা ডোবা ছিল, ওই ডোবাতে তার ছেলের লাশ ভেসে ওঠে। তার ছেলে কিন্তু 12-13 বছর বয়স হলেও সে কিন্তু খুব ভালো সাঁতার জানতো। ডোবাতে পড়ে তার মৃত্যু হওয়ার কথা নয়, স্বাভাবিক চিন্তায় আমাদের যেটা মনে হয় বা সেখানকার লোকজন যেটা মনে করেছিলেন। তার ডেড বডি দেখার পরে মনে হচ্ছিল তাকে খুবই বীভৎসভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এতটুকু বাচ্চাকে কে হত্যা করবে? শাহেদের সাথে কিন্তু আশেপাশের লোকের কোনো শত্রুতা ছিল না। কে এরকম কাজ করবে কারো মাথায় আসে না। যাই হোক, পুলিশ আসে। পুলিশ আসলে এটা অপমৃত্যুর মামলা হয়, কিন্তু কাউকে আসলে গ্রেফতার করতে পারে না, কারণ শাহেদ বলে যে আমার তো কাউকে সন্দেহ হয় না। পুলিশ কিছু কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করলেও তাদের সম্পৃক্ততা খুঁজে পায়নি। তো এভাবেই ওনার বড় ছেলের মৃত্যু হয়। এই ঘটনার অল্প কিছুদিন পরে, মানে খুব বেশি দিন না, অল্প কিছুদিন, উনি আবার যখন মাছ ধরতে যাচ্ছিলেন রাতের বেলা, তখন আবার পেছন থেকে আব্বা বলে কেউ ডাক দেয়। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন ওনার দ্বিতীয় সন্তান, সে দাঁড়িয়ে আছে। তার বয়স 6-7 বছর এরকম। তো উনি টর্চ লাইট মেরে ওনার ছেলেকে দেখে, বলে কিরে তুই এখানে কেন? কিন্তু সে কোনো উত্তর না দিয়ে আবার পেছন দিকে ঘুরে দৌড় দেয়। তো উনি আবার পেছন পেছন যান যে দেখি ও আবার উঠে আসলো কেন। তো উনি বাড়িতে গিয়ে দেখে ওনার ছেলে ঘুমাচ্ছে। প্রিয় লিসেনার্স, এর পরের দিন ঠিক সেম ঘটনা ঘটে যেটি ওনার বড় ছেলের বেলায় হয়েছিল। ওনার বড় ছেলেকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আবার প্রায় একই সময় দুপুরের আগে, মানে জোহরের আজানের আগে, সেই ডোবাতে তার মেজ ছেলের ডেড বডি ভেসে ওঠে। এবারও একই ঘটনা। এবারও পুলিশ আসে। এবারও কোনো সুরাহা হয় না যে আসলে কে এই ঘটনাটি ঘটিয়েছে। ওনার 2 সন্তানের খুব কাছাকাছি সময়ে মৃত্যুতে উনি খুবই বিমর্ষ হয়ে পড়েন, এবং এটা হওয়াটাই স্বাভাবিক। এর সপ্তাহখানেক পরে ওনার যেই একদম ছোট সন্তান, মেয়ে সন্তান ছিল, যতটুকু আমি শুনেছি, সেই সন্তান কলেরা হয়ে মারা যায়। 3 সন্তানের এইভাবে দ্রুত মৃত্যু হওয়ার কারণে ওনার স্ত্রী মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন, অনেকটা ভারসাম্যহীন হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন, এবং মাসখানেকের মধ্যে ওনার স্ত্রীও মারা যান। এভাবে অল্প কিছুদিনের মধ্যেই ওনার পরিবার একদম শেষ হয়ে যায়। উনি আসলে বুঝতে পারছিলেন না কেন এরকমটা হচ্ছে। কেউ কেউ পরামর্শ দিয়েছিলেন যে যেহেতু তুমি কিছু ভয়ঙ্কর জিনিস দেখেছিলা, ভালো কোনো হুজুরের কাছে যাও। তো উনি ভালো একজন হুজুরের কাছে যান, তার কাছে সব বিষয় খুলে বলেন। তো সেই হুজুর বেশ খানিকক্ষণ চুপচাপ থাকেন। উনি ওনার নির্দিষ্ট রিচুয়াল করেন, ওনার সাথে থাকা যে জিন, সেই জিনদের মাধ্যমে কিছু তথ্য সংগ্রহ করেন এবং বলেন যে শাহেদ, তুমি যখন মাছ ধরতে গিয়েছিলে বর্ষাকালে, একটা গর্তের মধ্যে যখন তুমি ওই বড়শি ফেলেছিলে, তখন ওই বড়শিটা বারবার বাহিরে বের হয়ে আসছিল। তোমার বোঝা উচিত ছিল যে স্বাভাবিক কোনো মাছ কিন্তু এইভাবে কোনো কাজ করতে পারে না। তো তুমি বারবার ওই গর্তের মধ্যে বড়শি ফেলেই যাচ্ছিলা, এবং তারপরে তুমি যখন দেখলা যে ওই বড়শিতে টান অনুভূত হচ্ছে, তুমি কি করলা? লাঠির সাথে সেটা বেঁধে রেখে গিয়েছিলা পরের দিন সকালে সেটাকে উঠাবা বলে। কিন্তু পরের দিন সকালে গিয়ে কি তুমি সেটা পেয়েছো? বলে না, আমি তো যাই পাইনি। ওটা আসলে কোনো মাছ ছিল না, ওই গর্তের মধ্যে একটা জিন ছিল। তুমি বারবার তাকে ডিস্টার্ব করেছো, এবং এই কারণে সে তোমার ক্ষতি করেছে। তারপরে তোমার এতটুকু ক্ষতি করতো না যতটুকু পরবর্তীতে করেছে। কারণ হচ্ছে ওই পুকুরে যখন সে সাঁতার কাটছিল, তখন তুমি তাকে ট্যাটা নিক্ষেপ করেছো। তোমার বোঝা উচিত ছিল রাতের বেলা এইভাবে কোনো মানুষ এই ঠান্ডার মধ্যে, শীতকালে সাঁতার কাটবে না, তাও ওই পচা ডোবার মধ্যে। গ্রামে তো পুকুরের অভাব নেই, তোমার পচা ডোবাতে কেন এসে সাঁতার কাটবে? তুমি যখন দেখলা তার হাত পা অস্বাভাবিক রকমের, তুমি তার দিকে ট্যাটা মারছিলা কেন? এটা তো তুমি অন্যায় করছো। যদিও ট্যাটা তার গায়ে লাগেনি, কিন্তু সেই প্রতিশোধ হিসাবে তোমার পরিবারকে ওরা শেষ করে দিয়েছে।
প্রিয় লিসেনার্স, আসলে উনি তো শুরুর দিকে বুঝতে পারেনি, তাহলে হয়তো বা সমস্যাটার সমাধান করা যেত কোনোভাবে, কিন্তু এই জিনিসটা না বুঝতে পারার কারণেই দেখা গিয়েছে যে ওই জিনেরা তারা হাতে এক ধরনের পয়জন সৃষ্টি করেছে, যার ফলে তার হাতটাও কেটে ফেলতে হয়েছে, পরবর্তীতে তার সন্তানদেরকেও হারাতে হয়েছে। তো এই ঘটনা থেকে প্রিয় লিসেনার্স আমরা একটা বিষয় শিক্ষা পাই, সেটি হচ্ছে যে যখন আমরা রাতের বেলা কোনো বিষয়, কোনো জায়গায় অস্বাভাবিক কোনো জিনিস দেখব, আমাদের পারতপক্ষে উচিত সেই জায়গা থেকে চলে আসা।